নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব। আপনারা কম বেশি সকলেই জানেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠা সাল অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে সময়কালটিকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলে আমরা উল্লেখ করি। কেন এই প্রথম 20 বছরটিকে নরমপন্থী পর্ব বলে আমরা উল্লেখ করব, সেই বিষয়টি আপনাদের কাছে সংক্ষেপে আমরা তুলে ধরছি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করল, এবং এই শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে রাজনৈতিক চেতনা বিরাজমান, তার মধ্যে ইংল্যান্ডের উপযোগবাদী দর্শনই প্রধান ভূমিকা পালন করছে। কারণ আমরা যদি একটু পিছন পানে তাকালে দেখব যে ভারতবর্ষের বুকে, বিশেষ করে বাংলাকে কেন্দ্র করে যে মধ্যবিত্ত শিক্ষিত শহুরে সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে, তারা পাশ্চাত্য শিক্ষায় যেমন শিক্ষিত হচ্ছে, এবং সাথে সাথে ব্রিটেনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে নিয়মতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতির প্রতি তারা অনুরাগী হয়ে পড়ছে। এই অনুরাগ থেকেই আমরা দেখব যে জাতীয় কংগ্রেসের প্রথম যে 20 বছর, সেই 20টি বছর মোটামুটি চলছে। ব্রিটিশ ভাইসরয় লর্ড ডাফরিন এবং তার অনুচর হিউমের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের যখন প্রতিষ্ঠা হলো, তখন দেখবেন যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু 1885 খ্রিস্টাব্দের প্রথম সম্মেলনে, যেটা বোম্বাইয়ে হয়েছিল, সেখানে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু ঠিক তার পরের বছর অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন বসছে, সেই দ্বিতীয় অধিবেশনে আমরা দেখব যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার জাতীয় কনফারেন্সকে নিয়ে এই জাতীয় কংগ্রেসে একত্রিত হয়ে যাচ্ছে। এবং আরও দেখব যে প্রথম সম্মেলনে মাত্র 72 জন প্রতিনিধি ছিল, এবং সেই প্রতিনিধিদের কিন্তু কখনোই সার্বিক ভারতবর্ষের প্রতিনিধিত্ব বলা যাবে না। এবং মজার বিষয় হচ্ছে, মুসলিম সম্প্রদায় কেবলমাত্র 2 জন প্রতিনিধিত্ব ছিল, এবং সারা ভারত জুড়ে যে মানুষটা ব্রিটিশদের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিচ্ছেন, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সম্মেলনে উপস্থিত নয়। কিন্তু দ্বিতীয় অধিবেশনে দেখব যে 33 জন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হচ্ছে, এবং 230 জন মনোনীত বা নির্বাচিত সদস্যদের নিয়ে এই সম্মেলনের আহ্বান করা হচ্ছে। এবং এই 1886 খ্রিস্টাব্দে কলকাতায় অধিবেশিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনকেই আমরা প্রাথমিকভাবে কংগ্রেসের পূর্ণতা বলতে পারি। তো ঠিক এর পরপরই জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষের দিকে অধিবেশন বসতো, এবং তারা বিভিন্ন কর্মসূচি ঠিক করত, এবং সেই নিয়মতান্ত্রিক উপায়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার একটি কর্মসূচি নিত। তাই অশ্বিনী কুমার দত্ত ব্যঙ্গ করে জাতীয় কংগ্রেসকে 3 দিন কা তামাশা বলেছেন। ঐতিহাসিক অনিল শীল জাতীয় কংগ্রেসকে বাৎসরিক তামাশা বলেও ব্যঙ্গ করেছেন। আবার লালা লাজপত রায় জাতীয় কংগ্রেসকে সোডা জলের উচ্ছ্বাস বলতেও কুণ্ঠিত হননি। যাই হোক, আমরা আলোচনা করতে গিয়ে এই সমালোচনাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই সমালোচনাগুলো আমরা যদি না জানি, তাহলে জাতীয় কংগ্রেসের এই নরমপন্থী পর্ব বা প্রথম 20 বছর, তার বিষয়বস্তু এবং তার দৃষ্টিভঙ্গি আমরা ব্যাখ্যা করতে পারবো না হয়তো। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হলো, ইংরেজ সরকার তারা ভেবেছিলেন এই সংগঠন ব্রিটিশ সরকারের পক্ষে কোনো দায় হয়ে উঠবে না। কিন্তু আমরা কালক্রমে দেখব 1886-তে দ্বিতীয় সম্মেলন, 1887, 88, 89, 90 এই সম্মেলনগুলিকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে এই জাতীয় কংগ্রেস কেবলমাত্র ব্রিটিশ অনুরাগী হয়েই থাকছে না,
উপরন্তু তারা ব্রিটিশদের বিভিন্ন নিয়ম নীতি, বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে শুধুই সরব হচ্ছে না, উপরন্তু তারা সমগ্র দেশব্যাপী ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিচ্ছেন। হয়তো তাদের কার্যক্ষেত্রে তার বিশেষ সাড়া পড়ছে না, কিন্তু সংবাদপত্রের মাধ্যমে যখন সেই আহ্বানগুলো সারা দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন সারা দেশবাসীর মধ্যে একটি জাগরণের সূচনা নিঃসন্দেহে হচ্ছে। ফলে ব্রিটিশ সরকারের প্রতি একটি রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। শুধু আবার বিশেষভাবে উল্লেখ্য যে এই রাজনৈতিক চাপ কেবল ভারতের অভ্যন্তরীণ মাটিতেই তৈরি করা হচ্ছে না। আমরা দেখব 1889 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মাটিতে ভারতবর্ষের দুর্দশা এবং অসহায় ভারতবাসীর উপরে ব্রিটিশদের যে ব্রিটিশ সুলভ আচরণ, সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরার জন্য ইংল্যান্ডে 1889 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অফ ন্যাশনাল কংগ্রেসের, যার সভাপতি হচ্ছেন ওয়েডারবার্ন এবং সম্পাদক হচ্ছেন ডিগবি। এরই পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ভারতবর্ষের দাবি দাওয়াকে উত্থাপন করার জন্য দাদাভাই নরউজি কিন্তু ব্রিটেনের লিবারেল দলের সদস্য হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। খুব স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেসের এই সমস্ত কার্যাবলীকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতি বিরূপ হয়ে যাচ্ছেন। এসব সত্ত্বেও জাতীয় কংগ্রেসের মধ্যে যে নরমপন্থী মনোভাব, সেগুলো কিন্তু বিরাজ হচ্ছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রত্যেকটা সম্মেলন এবং তার সম্মেলনের দাবি দাওয়াকে যদি আমরা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ করলে আমরা 4টে কার্যকলাপ বা কার্যাবলীকে আমরা লক্ষ্য করতে পারি। কোন 4টে কার্যাবলী? না, প্রথম হচ্ছে সাংবিধানিক সংস্কার, দ্বিতীয় অর্থনৈতিক সংস্কার, তৃতীয় প্রশাসনিক সংস্কার এবং চতুর্থ নাগরিকদের অধিকার রক্ষা। এই নরমপন্থী নেতাদের যে সাংবিধানিক সংস্কারের দাবি, সেই দাবিটিকে আমরা যদি একটু লক্ষ্য করি, সেখানে দেখব যে তারা একটি রাজকীয় কমিশন গঠন করে ভারতবাসীর প্রতি ইংরেজদের যে অবস্থান, সেই অবস্থানকে অনুসন্ধান করার জন্য সাংবিধানিক দাবি যেমন তুলছেন, ঠিক পাশাপাশি ইন্ডিয়া কাউন্সিল নামক সাংবিধানিক পদগুলির অবসান ঘোষণার জন্য দাবি করছেন। একই সাথে সমানুপাতিক হারে নির্বাচিত সদস্যদের নিয়ে নিখিল ভারতীয় ও প্রাদেশিক ব্যবস্থাপনা সভাগুলিকে সংস্কার এবং তার সদস্য সংখ্যা বৃদ্ধির এবং ক্ষমতা বৃদ্ধির দাবি জানাচ্ছে, এবং এই নিখিল ভারত শাসন পরিষদে অন্ততপক্ষে 2 জন করে ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে। এই দাবিগুলো থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বলতে পারি যে এই পর্বে তারা কখনোই, বা জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দ কখনোই ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশদের অপসারণের দাবি তুলছেন না। তারা চাইছেন যে ব্রিটিশরা থাকুক এবং ব্রিটিশদের অধীনস্থই আমরা নিয়মতান্ত্রিক সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসনের ভারতীয় প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত যাতে করতে পারা যায়। দ্বিতীয় দাবি ছিল অর্থনৈতিক সংস্কার। এখানে দাদাভাই নরউজি, রমেশচন্দ্র দত্ত, মহাগোবিন্দ রানাডেকে আমরা স্মরণ করে আমরা বলতে পারি যে এই সমস্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ তারা গবেষণার মাধ্যমে ভারতবাসীর কাছে অনেক আগেই স্পষ্ট করে তুলেছিলেন যে কিভাবে ব্রিটিশ শোষণের ফলে বা সম্পদের বহির্নিষ্ক্রমণের ফলে ভারতবর্ষের নিজস্ব যে সম্পদ সেটি ক্রমশ অন্তঃসারশূন্য হয়ে পড়ছে এবং ব্রিটেনে গিয়ে সেগুলো জমা হচ্ছে, যে কারণে কিন্তু আমরা দেখব ভারতবর্ষে এত দারিদ্রতা। তাই ব্রিটিশ সরকারের কাছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দরা দাবি তুলছেন যে যতটা কম সংখ্যায় হোক ভারতীয় সামরিক খাতে ব্যয় বরাদ্দ কমাতে হবে, উচ্চবর্গের অফিসারদের বেতনের পরিমাণ কমাতে হবে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
যে কুটির শিল্পের ধ্বংস সাধন হয়েছিল বা বিশেষ করে অবশিল্পায়নের ফলে যে ক্ষতি সম্পাদিত হয়েছিল, সেই ক্ষতি পূরণের জন্য গ্রাম বাংলার কুটির শিল্পের প্রতি বিনিয়োগ বেশি করে করতে হবে। এরই পাশাপাশি রয়েছে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, আদিবাসীদের জন্য নতুন বন আইন, ব্যাংক ও বীমা সংস্থার মতো সংস্থা প্রতিষ্ঠা ইত্যাদি অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যাতে ভারতবর্ষের হতদরিদ্র শ্রীহীন অর্থনৈতিক সমাজ ব্যবস্থা যাতে পুনরায় তার প্রাণ সঞ্চার করতে পারে। জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দের তৃতীয় দাবি ছিল শাসনতান্ত্রিক সংস্কার। অর্থাৎ জাতীয় কংগ্রেসের এই নরমপন্থী নেতৃত্ববৃন্দ মনে করছেন যে পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণের ফলে ভারতবর্ষে উচ্চশিক্ষিত বহু মানুষের উদ্ভব হয়েছে, যারা ব্রিটিশ সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগে তারা কাজ করতে পারে। কিন্তু সাদা চামড়া ব্রিটিশদের অগ্রাধিকার দেওয়ার ফলে কি হচ্ছে না, সেই সমস্ত দেশীয় শিক্ষিত বিত্তবান মানুষরা কিন্তু কাজ পাচ্ছেন না। যদি প্রশাসনিক কার্যকলাপে ভারতবাসীদের দিয়ে চালানো হয় কিছুটা হলেও, তাহলে ভারতবর্ষের যে আর্থিক সম্পদ তার একটা অংশ ভারতবাসীরাই পাচ্ছে, যার ফলে সেই সম্পদের একটা অংশ ইংল্যান্ডে চালানো হচ্ছে না, হবে না। এই নীতিকে বা এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমেই দাবি তুললেন আইসিএস পরীক্ষা ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষে একই সময়ে যেন নেওয়া হয়। দ্বিতীয়ত, আইসিএস পরীক্ষার বয়স ঊর্ধ্বসীমা 19 থেকে বাড়িয়ে 21 বছর করতে হবে। একই পাশাপাশি বিচার বিভাগ এবং শাসন বিভাগের পৃথকীকরণ এবং বিচার কার্যে জুরি প্রথার প্রচলন এবং উচ্চ আদালতে যাতে সহজে অ্যাপিল করা যায় তার সরলীকরণ ইত্যাদি বিষয়গুলিকে তারা শাসনতান্ত্রিক সংস্কারের ক্যাটাগরিতে তারা ফেলছেন। এবং নরমপন্থী নেতৃত্ববৃন্দের শেষ দাবির মধ্যে থাকছে নাগরিক অধিকার রক্ষা। অর্থাৎ নরমপন্থী নেতৃত্ববৃন্দ এখন দাবি করছেন যে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার, ন্যূনতম যে মৌলিক অধিকার তা মানুষকে দিতে হবে। অর্থাৎ আমরা এই চারটে কার্যকলাপকে যদি আমরা পুনরায় মূল্যায়ন করি, সেখানে আমরা দেখব জাতীয় কংগ্রেসের এই নরমপন্থী নেতৃত্ববৃন্দরা কখনোই পূর্ণ স্বাধীনতার কথা বলছেন না, তারা বলছেন স্বায়ত্ত শাসনের কথা বা প্রতিনিধিত্বমূলক স্বায়ত্ত শাসনের কথা। এই নরমপন্থী নেতারা কখনোই স্বরাজের কথা বলছেন না, উপরন্তু বলছেন ব্রিটিশদের অধীনে নিয়মতান্ত্রিক আন্দোলন। এছাড়াও দেখব যে কৃষকদের নিয়ে সেই ধরনের কোনো উচ্চবাচ্য নেই, শ্রমিকদের নিয়ে সেই ধরনের কথাবার্তা নেই। হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠার জন্য তারা কিছু দাবি বা উদ্যোগ করেছিলেন বটে, কিন্তু সার্বিকভাবে তারা খুব একটা সফল হতে পারেননি। রাজনৈতিক দাবি দাওয়ার ক্ষেত্রেও আমরা দেখব কংগ্রেস 3P অর্থাৎ 3টি নীতি নিয়ে চলছেন। প্রথম হচ্ছেন পেয়ার, দ্বিতীয় হচ্ছে প্লিজ এবং তৃতীয় হচ্ছে প্রোটেস্ট, অর্থাৎ 3P। এই নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে কিন্তু জাতীয় কংগ্রেসের এই পর্বটিকে নরমপন্থী পর্ব হিসাবে অনেকে বিবেচনা করছেন, কারণ এই পর্বে কেবলমাত্র আবেদন নিবেদন অনুনয় বিনয়ের মাধ্যমে তারা তাদের সংগ্রাম বা তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যে কারণে আমরা পরবর্তীকালে দেখব যে জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই একটি চরমপন্থার উদ্ভব ঘটছে এবং 1907 খ্রিস্টাব্দে সুরাট বিভাজনের মাধ্যমে জাতীয় কংগ্রেস থেকে চরমপন্থী অংশ বিভাজিত হয়ে যাচ্ছে এবং জাতীয় কংগ্রেসকে মেন ডমিনেট করে রাখছে এই নরমপন্থী নেতৃত্ববৃন্দ। যাই হোক, সমালোচনা থাকলেও জাতীয় কংগ্রেসের বা দক্ষিণপন্থার চরম বিরোধী লেখক রজনীপাম দত্ত কিন্তু তিনি বলছেন তৎকালীন ভারতীয় সমাজে
জাতীয় কংগ্রেসই একমাত্র সংগঠন যারা ছিল সর্বাপেক্ষা প্রগতিশীল এবং অগ্রগামী। তাই সমালোচনা এবং আত্মসমালোচনা যাই বলুন না কেন, জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বকে আমরা এবং তার গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তাই ঐতিহাসিক সুমিত সরকারের একটি মন্তব্য দিয়ে আমি এই বিষয়টি শেষ করব। সুমিত সরকার বলছেন যে আজ যারা চরমপন্থী, কাল তারা নরমপন্থী। এবং জাতীয় কংগ্রেসের পরবর্তীকালের ইতিহাস চর্চায় যদি আমরা দেখি যে এই সুমিত সরকারের বক্তব্য কতটা সঠিক, এবং আমরা সময়ান্তরে আমরা দেখব এটাই যে সত্যি আজকের দিনে যারা চরমপন্থায় বিশ্বাসী করছেন, কাল তারা নরমপন্থায় পরিগণিত হচ্ছে। অর্থাৎ জাতীয় কংগ্রেসের সূচনা লগ্নে যারা ছিলেন চরমপন্থী, 1905 সালের পরবর্তীকালে তারাই পরিণত হচ্ছেন নরমপন্থীতে। এবং 1905 সালে বা পরবর্তীকালে যারা চরমপন্থী, তার ঠিক আরও পরে সময়ের নিয়মে তারা কিন্তু নরমপন্থীতে পর্যবসিত হচ্ছে। ইতিহাসে এ এক বিশেষ উপজীব্য বিষয়। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।